নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইন। বেঙ্গল লাইনের শুরুতেই আজকে যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে, ইভেন্টে কাজ দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে এক তরুণীর উপরে। সোদপুরের বাসিন্দা ওই তরুণীর নাম নন্দিনী রাও। অভিযোগ, ইভেন্টে কাজ দেওয়ার নাম করেই পানশালায় কাজ করার প্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হলে অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান তাকে নিজেদের বাড়িতে আটকে রাখে। প্রতিবাদ করলে চলতো বেধড়ক মারধর। অবশেষে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইভেন্টে কাজ দেওয়ার নাম করেই প্রতারণা, তরুণীকে পানশালায় কাজের চাপ, ঘরে আটকে নির্মম অত্যাচারের অভিযোগ। উত্তর 24 পরগনার খড়দহের এই ঘটনা। সোদপুরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় ডোমজুড়ের আরিয়ান খানের। বাড়িতে ডেকে পাশবিক অত্যাচার চালানো হতো তার উপরে, এমনটাই অভিযোগ করেছে ওই তরুণী। ইভেন্টে কাজ দেওয়ার নাম করেই প্রতারণা করা হয়েছে তার সঙ্গে। তারপরে এই তরুণীকে পানশালায় কাজের জন্য চাপ দেওয়া হতো। ঘরে আটকে নির্মম অত্যাচারের অভিযোগ ওই তরুণীর বিরুদ্ধে। উত্তর 24 পরগনার খড়দহের ঘটনা। অভিযুক্ত যুবক ও তার মায়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। তরুণীকে পানশালায় কাজের চাপ। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। ইভেন্টে কাজ করার নাম করে বাড়িতে তরুণীকে নিয়ে গিয়েছিল আর হাওড়া ডোমজুড়ের আরিয়ান খান। গত 2024 সালে 31 ডিসেম্বর সোদপুরের তরুণীকে আরিয়ান খান, হাওড়া ডোমজুড়ের বাসিন্দা, সে কিন্তু ইভেন্টে কাজ করার প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাব অনুযায়ী তরুণী কিন্তু আরিয়ান খানের সাথে চলে যায় এবং যাওয়ার পর আরিয়ান খান তরুণীকে আরিয়ান খানের বাড়িতে আটকে রেখে তাকে নির্মম অত্যাচার করছে, মারধর করতো, এমনটা কিন্তু সেই তরুণী অভিযোগ জানিয়েছে। গত 5 মাস তরুণী কিন্তু আরিয়ান খানের বাড়িতে আটকে ছিল এবং তাকে মারধর করতো, বাড়ির কাজ করাতো। বাড়ির ঠিকঠাক যদি কাজ না করতো তাকে বেধড়ক মারধর করতো, এমনটা কিন্তু সে তরুণী অভিযোগ করেছে। তরুণীর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গা কাটাছেঁড়া দাগ রয়েছে এবং তরুণীর হাতে, পায়ে, মাথায় প্রত্যেক জায়গা কিন্তু রক্তের যে কালচিরে, সে কালচিরের দাগ রয়েছে। তরুণী অভিযোগ করছে যে আরিয়ান খান এবং তার মা, তার বোন তরুণীকে খুব মারধর করতো এবং বাজে ভাষায় তাকে গালিগালাজ করতো এবং সে যদি বাড়ির কাজ না করতো তাকে ভয় দেখানো হতো। কলকাতার যে পতিতা পল্লী, তার সেখানে তাকে বিক্রি করে দেওয়া হবে, তাকে তার কিডনি তার বিক্রি করে দেওয়া হবে, এমনটা তখন ভয় দেখাতো। প্রায় 5 মাস বাড়িতে আটকে থাকার পরে গতকাল 6 মাসের মাথায় তরুণী কিন্তু কোনোরকম ভাবে মাথায় বুদ্ধি খাটিয়ে সে কিন্তু বাড়ি থেকে, আরিয়ান খানের বাড়ি থেকে পালিয়ে আসে এবং সোদপুরের নিজের বাড়িতে আসে। সোদপুরের নিজের বাড়িতে আসলে তরুণীর মা তরুণীকে নিয়ে খড়দহ থানা একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগ দায়ের পরিপ্রেক্ষিতে খড়দহ থানা পুলিশ একটি এফআইআর লঞ্চ হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সে তরুণীকে কিন্তু এখন কামারহাটি স্বাগত হাসপাতালে ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। তরুণী অভিযোগ যে তাকে কাজ না করলে তাকে যে মারধর করতো এবং তাকে ভয় দেখানো হতো এবং তাকে যে কাজ করার জন্য যে প্রলোভন দেখিয়েছিল ইভেন্টে, সেই প্রলোভনে কিন্তু সে পা দিয়েছিল এবং তার ফলে কিন্তু আজকে তার এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সোদপুর থেকে পূর্ণ ভারতীয় নিউজ টাইম। খড়দহ কাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ান খানকে হাওড়ায় গ্রেফতার করতে এসে খালি হাতে ফিরে গেল পুলিশ। আজ বিকেলে খড়দহ থানার পুলিশ ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী নিয়ে বাঁকড়া বাজার এলাকায় আরিয়ান খানের বাড়িতে হানা দেয়, কিন্তু তারা দেখেন ঘর তালা বন্ধ, কেউ নেই। এরপর পুলিশ আশেপাশের কয়েকটি বাড়িতে জিজ্ঞাসাবাদ চালায়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দিন কয়েক ধরে আরিয়ানকে এলাকায় দেখা যাচ্ছে না। মেয়েটিকে তার বাড়িতে আটকে রাখা হয়েছিল কিনা এ ব্যাপারে প্রতিবেশীরা মুখে কুলুপ এঁটেছেন। খড়দহ কাণ্ডে মূল অভিযুক্ত আরিয়ান খানকে হাওড়ায় গ্রেফতার করতে গিয়ে খালি হাতে ফিরে গেল পুলিশ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ বিকেলে খড়দহ থানার পুলিশ ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী নিয়ে বাঁকড়া বাজার এলাকায় যায়, আরিয়ান খানের বাড়িতে হানা দেয়। আরিয়ান খানের বাড়িতে হানা দেওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে পুলিশ দেখে ঘরের তালা বন্ধ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। কালকেও দাম তো উপরে থাকে। ওকে এখানেই থাকে? থাকে তো এখানে। আরিয়ান ওর নাম? কি নাম? আরিয়ান। আচ্ছা, ও একটা জিনিস বলো, খালি একটুখানি দাঁড়াও। বলছি যে ও কি কবে সকাল থেকেই থাকে? প্রতিদিনই ছিল? হ্যাঁ, প্রতিদিনই থাকে। আজকে আমরা কদিন ধরে দেখিনি, আমরা কি করে বলবো। হ্যাঁ, তো পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, হ্যাঁ। কখন?
ওই আমরা ঘড়ি দেখিনি, ঘরের ভেতরে ছিলাম, ঠুকেছে, তারপরে ওই 3টে 3:30 অবধি হবে। আজকে আর নেই না, ওর মা? আমি দেখিনি কি তোরা বলবো। আচ্ছা, এখানে কোনো মেয়ে ছিল? আমরা দেখিনি, আমরা ওদের কাছে থাকি না, জিজ্ঞেস করি না, কথাই কই না, তো আমরা কি করে বলবো বলো না? আমরা কোনোদিন কথা কইছি ওনার সাথে বলো? আমরা কোনোদিন কথা কইনি। ও কি সারাদিন এখানেই থাকে না বেরিয়ে যায় ও? আমরা কি করে বলবো? আমার দেখো যার সঙ্গে নির্যাতন করা হয়েছে, নির্মম অত্যাচারের শিকার হয়েছে যে তরুণী, তিনি কি অভিযোগ করছেন শোনাবো। ইভেন্টে কাজ করি, আমাকে কাজ দেবে বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্যা কথা বলে ঘরে কাজ করাতে বলেছে, ট্রেনিং দেবে, 2 বছর ট্রেনিং দেবে, না করতে পারলে মেরে মেরে করাবে। তারপর ঘরের কাজ করাতো, মেরে কাজ করাতো, রড দিয়ে মেরেছে, কোদাল দিয়ে মেরেছে, কোনো একটা জায়গা বাদ নিয়ে মার খায়নি, এবং প্রাইভেট পার্টেও মেরেছে। তোমার সাথে পরিচয় হলো কি করে ছেলেটা? বন্ধু ছিল আমার। কিভাবে? ফেসবুক দিয়ে, মেসেঞ্জারে। তারপর কথা হয়, তারপর বলি যে কাজ ব্যাপারে কথা হয় আমার, তো বলেছে হ্যাঁ কাজ দেবো ইভেন্টে। ইভেন্টে কাজ দেওয়ার নাম করে প্রতারণা, শুধুমাত্র প্রতারণা নয়, নির্যাতন চালানো হয়েছে, নির্মম অত্যাচার চালানো হয়েছে ওই তরুণীর উপরে। খড়দাহ কাণ্ডেই মূল অভিযুক্ত আরিয়ান খানকে খুঁজতেই তাকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। হাওড়ায় গিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে পুলিশকে। আরো একটি অমানবিক নির্যাতনের ঘটনা, কিশোরের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে শুধুমাত্র আম পাড়ার অপরাধে। আম পাড়তে গিয়েছিল, আম পাড়তে গিয়েই সেই অমানবিক নির্যাতনের শিকার হয়েছে ওই কিশোর। কোন্নগরের মাস্টার পাড়ার ঘটনা, কিশোরের চোখে গুরুতর আঘাত, আহতকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রতিবেশীর বাড়িতেই আম পাড়তে যায় এক কিশোর পালিয়ে গেলেও অপরজনকে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবেদন দেখবো আমাদের প্রতিনিধি তাপস লাহার সঙ্গে। অন্যের কাছে আম পাড়ার অভিযোগে এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ। আহত অবস্থায় ওই কিশোর বর্তমানে মেডিকেল হাসপাতালে ভর্তি। অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের মাস্টারপাড়া এলাকায় প্রতিবেশী এক বাড়িতে 2 কিশোর আম পাড়তে যায়। সেখানে আম গাছের মালিক এবং তার পরিবারের লোকজনের তাড়াকে অভিযোগ, যেটা সে এক কিশোর পালিয়ে গেলেও অন্য কিশোরকে ধরে ফেলে এবং সেই বাড়ির লোকজন এবং সেই বাড়িতে ভাড়াটে থাকা এক টোটো চালক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে পরিবার খবর পেয়ে তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে এবং পরে তাকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে চিকিৎসার পরে তাকে বাড়িতে নিয়ে আসা হলে গতকাল অর্থাৎ শুক্রবার দিন ফের তার অবস্থার অবনতি হলে প্রথমে কোন্নগর হাসপাতাল এবং পরে তাকে কলকাতা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় পরিবারের যেটা অভিযোগ, তার চোখের পাশাপাশি দেহের বিভিন্ন অংশে যথেষ্ট আঘাত লেগেছে। তারা চাই এই ঘটনায় বাড়ির ওই আম গাছের মালিক সহ টোটো চালকের কঠোরতম শাস্তি হোক। যদিও এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ সেই আম গাছের মালিক, তারা কিন্তু বিষয়টি অস্বীকার করেছে। তারা বলেছে তারা বয়স্ক মানুষ, তারা এই ঘটনা কিছুই জানে না, সমস্ত বিষয়টাই পুলিশ তদন্ত করছে। যদিও এই ঘটনার পর উত্তরপাড়ার থানার পুলিশ সমস্ত বিষয়টাই এখন অভিযোগ করছে যে দেখছে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তার পরিবারের অর্থাৎ কিশোরের মা চায় এই ঘটনায় যে বা যারা যুক্ত থাকুক তাদের কঠোরতম শাস্তি হোক। হুগলি থেকে ক্যামেরায় শুভাশিস প্রামাণিকের সাথে তাপস লাহা, নিউজ টাইম। ফের আমপাড়ায় অমানবিক নির্যাতনের শিকার কিশোর। কোন্নগরের মাস্টারপাড়ার ঘটনা, কিশোরের চোখে গুরুতর আঘাত লাগে, আহতকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত কিশোরের মার কি অভিযোগ শোনাবো। আমার ছেলে আম পাড়তে গিয়েছিল, আম পাড়তে গিয়েছিল, লোকটা দেখেছে আর ও ছেলেটাকে মেরে গাছে দিয়ে ও ছেলেটাকে মারলো, ও ছেলেটা পালিয়ে গেছে আর আমার ছেলে পড়ে গেছে। ওকে দেখে ধরো বড়িয়ার দিয়ে ওকে মেরে ওকে হাড় মার ভেঙে দিয়েছে। কোথায় কোথায় ভেঙেছে? এখানে ভেঙে দিয়েছে,
মাথায় এখানে চোট লেগেছে, ওর রক্ত জামিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে ওর শাস্তি চাই। আমবাগানের মালিক কি দাবি করেছেন শোনাবো। বড়বাবু ইনভেস্টিগেট করেছে পুরো, এবং আমাদের সব ফটো তুলিয়ে গিয়ে ওর কাছে দেখিয়েছে যে এরা মেরেছে কি, এরা মেরেছে কি, এরা মেরেছে কি। বলছে না না না। আর তিনজনের অবস্থা দেখলো আমাদের, যে এরা মারতেই পারে না। আর মারাপিটি যদি আমাদের বাগানে হয় আমরা তো জানতে পারবো। টুকুখানি খাই আমরা জানি একটা ছেলে পালিয়ে গেল। যখন আমরা বললো কেড়ে কেড়ে, তারপর দেখলে পালিয়ে গেল। গেট টেট খোলা, এই ধরুন রাত্রি 7:30 8টা এরকম সময়, 8টার সময়। নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে টোটো চালককে, বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক টোটোটিকে। মৃত্যু কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলেন্টিয়ারের। নবান্নের সামনে ঘটে এই দুর্ঘটনা। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক টোটোটি। নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। আপনাদেরকে দেখাচ্ছি দুটি ছবি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজেয়াপ্ত করা হয়েছে টোটো। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নবান্নের সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। দুটি ছবি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক টোটোটিকে। আর যেখানে দুর্ঘটনা ঘটেছে নবান্নের সামনে, সেই দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি। আমাদের সঙ্গে ফোন লাইনে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, একেবারে যেটা দেখা যাচ্ছে যে নবান্নের সামনে একেবারে উপান্ন যে স্টপেজ রয়েছে সেখানেই টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে সিভিক ভলান্টিয়ারের, মহিলা সিভিক ভলান্টিয়ারের। আজকে সকালবেলা কর্তব্যরত অবস্থায় তিনি ছিলেন এবং যেটা পুলিশ সূত্রে খবর যে একটি টোটো একেবারে সজোরে এসে তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলে একেবারে লুটিয়ে পড়েন এবং পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। নূপুর চট্টোপাধ্যায় কলকাতা পুলিশের কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়ার, 52 বছর বয়স, হাওড়া শিবপুরের বাসিন্দা তিনি ছিলেন। এবং ইতিমধ্যে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী যেমনটা জানিয়েছেন যে অভিযুক্ত টোটো চালক তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং একেবারে নবান্নের থেকে ঢিলছোড়া দূরত্বে এই ধরনের একটা পথ দুর্ঘটনার খবর এবং মহিলা সিভিক ভলান্টিয়ার মৃত্যু হয়েছে এই ঘটনায়। ইতিমধ্যেই অভিযুক্তকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং কি কারণে এই দুর্ঘটনা, একাধিক যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো একই রকম ভাবে খতিয়ে দেখা হবে। তবে মহিলা সিভিক ভলান্টিয়ার যিনি ডিউটি করছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলে তিনি প্রাণ হারান এই দুর্ঘটনার কারণে। ধন্যবাদ মৌমিতা। এখন সময় ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সমাধিস্থল থেকে উধাও হয়ে যাচ্ছে দেহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থলের সেই ভিডিও। অভিযোগ, শ্মশান কর্তৃপক্ষের মদতে চুরি হয়ে যাচ্ছে সমাধিস্থ দেহ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। সমাধিস্থল থেকে উধাও একের পর এক দেহ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থলের একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা দুটো নয়, অন্তত 100 সমাধিস্থল খালি। শ্মশান কর্তৃপক্ষের মদত ছাড়া কিভাবে চুরি হয়ে যায় সমাধিস্থ দেহ, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শ্মশান কর্তৃপক্ষের তরফে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক। কে বা কারা ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার থেকেই শ্মশানে বসানো হয়েছে পুলিশ পিকেটিং। আমি ডিউটিতে ছিলাম, রাত্রি 2টো নাগাদ ওই আমঘাটা থেকে একটা বডি সমাধি করতে আসে এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে 2টো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই। আমরা তৎক্ষণাৎ যাই,
গিয়ে দেখি যে হ্যাঁ দুটো সমাধির জায়গায় গর্ত খোলা রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে রাত্রে পুলিশ যায় এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে। ওখানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত খুঁড়ে রেখেছে দুটো সমাধির জায়গায়। অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। সমাধিস্থ দেহ চুরির ঘটনায় কার্যত শাসক দলকেই দায়ী করেছে বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর আশিস চক্রবর্তী। এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভা তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে। আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এখানে তৃণমূলের কোনো যোগ নেই, তৃণমূল এর মধ্যে কোনো রঙের ইয়েতেই জড়িত নয়। তবে সেটা তদন্ত, তারা যখন বলছে তদন্ত করলেই তার সত্য উদ্ঘাটন হবে, সত্য উন্মোচিত হবে। এটা প্রশাসনিক স্তরে যখন তদন্তের ইয়েতে আছে, তদন্ত করার পরেই এটাকে বলা যাবে, তার আগে তো কিছু বলা যাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের সঙ্গে যুক্ত নয় কোনোভাবেই। বিরোধীরা অভিযোগ করেন এই রাজ্যে সবকিছুতেই দুর্নীতি হয়। চাকরি, কয়লা, গরু, আবাস নিয়ে অভিযোগ ছিলই। এবার দেখা যাচ্ছে মৃত্যুর পরেও রেহাই নেই, চুরি হয়ে যাচ্ছে আস্ত শবদেহ। নিউজ টাইম। দিনে দুপুরে কলকাতা হাইকোর্টের আইনজীবীকে প্রাণে মেরে ফেলার হুমকি দুষ্কৃতীদের। কলকাতার হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতীকে একটি মামলা থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয় দুষ্কৃতীরা। ইলামবাজার ও শান্তিনিকেতন দুই থানাতে অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার। কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতী এবং তার স্ত্রী আইনজীবী শ্রেয়া রায় সরস্বতীকে প্রাণে মেরে ফেলার হুমকি কয়েকজন দুষ্কৃতীর। বীরভূমের ইলামবাজার এবং শান্তিনিকেতন দুই থানাতেই অভিযোগ দায়ের করেন তারা। বীরভূমের ইলামবাজার জঙ্গলের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগ, গরমের ছুটিতে দম্পতি শান্তিনিকেতনে আসেন। সেখানে হঠাৎই কিছু দুষ্কৃতী তাদের হাইকোর্টে থাকা একটি মামলা থেকে সরে যাওয়ার হুমকি দেয়। মামলা থেকে না সরলে প্রাণে মেরে ফেলার কথা বলে। হুমকির কথা শুনে পুলিশে না জানাতে শাঁসিয়ে যায় দুষ্কৃতীরা। গত 4 তারিখে আমি একটা থ্রেট পাই ইলামবাজার জঙ্গলের কাছে। তো সেখানে দুটো বাইক আরোহী, একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক, সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে। আমি কাঁচটা নামাই, আমার গলার কলার ধরে বলে যে খিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না, তোকে বলে দিলাম ভালো করে, তোকে সালা জানে মেরে দেবো। সে পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বলল, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে, সুতরাং পুলিশকে বলে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, তো যা বললাম মন দিয়ে শুনবি, আর কিন্তু দ্বিতীয়বার বলবো না। তারপরে দুটো বাইক স্টার্ট করে ইলামবাজার জঙ্গলের মধ্যে ঢুকে যায়। প্রাণনাশের হুমকি পাওয়া সত্ত্বেও শান্তিনিকেতন ও ইলামবাজার থানার দ্বারস্থ হন তারা। কিন্তু তারপরে যেন আতঙ্ক আরও বাড়ে। বাড়িতে এসে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা। আমরা খুবই ইনসিকিউর ফিল করছি, কেননা অলরেডি পরপর 2 দিন এরকম ঘটনা ঘটে গেছে, 4 তারিখে এবং 5 তারিখে। আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে, আর একদিন 4 তারিখে আমরা ইলামবাজারে গেছিলাম। সেখানে কখন কোথায় যাব, কিভাবে কোন লোক ধাওয়া করবে, আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে, সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি। সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক, আমরা একটু বেটার থাকতে পারি। কিন্তু কেন এই হামলা, সে বিষয়ে কিছুই জানে না তারা। ঠিক কোন মামলা থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা তাও বুঝতে পারছেন না দম্পতি।
হাইকোর্টে তো আমার সিভিল ক্রিমিনাল অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, এবারে কোন মামলাটার জন্য সেটা কী করে বলি বলুন। এখন তাহলে আপনাদের সাথে আমাকে এখন সারাদিন ধরে মামলার গল্প নিয়ে বসতে হয়। এখন এত মানে ক্রিমিনাল বেলেবেল নন বেলেবেল স্পেসিফিক কোনো ঘটনায় যেটা আমি ইনভলভ রয়েছেন আপনার, সেই ঘটনায় আপনাকে হুমকি থ্রেট করা হচ্ছে, আপনার কি কোনো মনে হচ্ছে? না, সেটা কী করে বলি বলুন। মানে আমার হাইকোর্টে ভারতবর্ষের 9টা হাইকোর্টে আমাদের মামলা রানিং রয়েছে, আমার লিগ্যাল টিম রয়েছে, সুপ্রিম কোর্টে আমাদের মামলা রয়েছে, হাইকোর্টে। তবে এইটুকু বুঝতে পারছি হাইকোর্টে কোনো মামলার দরুন না, সেই জন্যই আমাকে হাইকোর্টের মামলা ছাড়তে বলা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। যদি দম্পতি জানায় সেই ব্যক্তি দুষ্কৃতী নয়, তাদের চেহারার অনেক অমিল রয়েছে। তাদের দাবি অতি শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। নিউজ টাইম। বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।